আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে পৌঁছানোর আগেই মনটা বদলে যেতে শুরু করে। যখন নৌকোয় উঠে গোমতী নদীর বুক চিরে সামনে এগিয়ে যাওয়া হয়, তখনই বোঝা যায় এই যাত্রা শুধু ভ্রমণের নয়, এই যাত্রা ইতিহাসের দিকে যাত্রা। নৌকাটা যখন ধীরে ধীরে এগোয়, দুই ধারে দেখা যায় ঘন সবুজ জঙ্গল। এমন সবুজ যা চোখে পড়ে না, মনে ঢুকে যায়। বড় বড় গাছ, লতাপাতা, পাহাড়ের ছায়া সব মিলিয়ে চারপাশে যেন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা জগৎ। শহরের কোলাহল এখানে পৌঁছায় না। এখানে নেই গাড়ির শব্দ, নেই মানুষের চিৎকার। আছে শুধু নদীর জল, বাতাসের শব্দ আর প্রকৃতির নিজস্ব নীরবতা আর কনকনে ঠান্ডা। গোমতীর জল এখানে কনকনে ঠান্ডা হয়। হাত ডুবালে বোঝা যায় এই জল পাহাড়ের গভীর থেকে নেমে এসেছে। এই জল নতুন নয়, এই জল বহু শতাব্দী ধরে একইভাবে বয়ে চলেছে। এই নদী দেখেছে রাজাদের উত্থান, রাজাদের পতন, দেখেছে মানুষের বিশ্বাস, দেখেছে ইতিহাসের পরিবর্তন। আজও সে নীরবে বয়ে চলছে, সব কিছুর সাক্ষী হয়ে। এই প্রাকৃতিক পরিবেশের মাঝে হঠাৎ চোখে পড়ে পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল মূর্তি। প্রথম দেখায় বিশ্বাস হয় না, মনে হয় যেন পাহাড়ের মধ্যে কোনো দেবতা লুকিয়েছিলেন আর মানুষ শুধু ধীরে ধীরে তাকে প্রকাশ করে দিয়েছে। এই যে দুর্গা মূর্তিটি আপনারা দেখছেন, এটা কোনো মন্দিরের ভেতরে রাখা প্রতিমা নয়, এটা কোনো উৎসবের জন্য বানানো মূর্তি নয়। এটা এমন এক দুর্গা যাকে আলাদা করে বানিয়ে বসানো হয়নি, বরং পুরো পাহাড় কেটে তার অবয়ব তৈরি করা হয়েছে। পাথরের গা থেকেই বের করে আনা হয়েছে তার মুখ, তার শরীর, তার শক্তির প্রকাশ। এই দুর্গা মূর্তির দিকে তাকালে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এখানে কোনো যুদ্ধের দৃশ্য নেই, এখানে মহিষাসুর বধের নাটকীয়তা নেই। এখানে দুর্গা শান্ত, স্থির, দৃঢ়। এটা সেই দুর্গা যিনি শক্তির প্রতীক হলেও হিংসার প্রতীক নন। তার মুখে কোনো রাগ নেই, কিন্তু দুর্বলতাও নেই। এই মুখাবয়বের মধ্যে লুকিয়ে আছে এক গভীর দর্শন। ইতিহাসবিদদের মতে ছবি মোড়ার এই শিলাখোদাই মূর্তিগুলি তৈরি হয়েছিল আনুমানিক খ্রিস্টীয় 7ম থেকে 9ম শতকের মধ্যে। ভাবা যায়, খ্রিস্টীয় 7ম থেকে 9ম শতকের মধ্যে শক্তি আরাধনার একটা পীঠস্থান হয়ে উঠেছিল এই অঞ্চল। অর্থাৎ আজ থেকে প্রায় 1200 থেকে 1400 বছর আগে। এই সময়ে ত্রিপুরা কোনো বিচ্ছিন্ন বা অনগ্রসর অঞ্চল ছিল না, বরং এই অঞ্চল ছিল সংস্কৃতি, ধর্ম এবং শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সময়ে ত্রিপুরায় শাক্ত ধর্মের পাশাপাশি বৌদ্ধ ও তান্ত্রিক ধারার প্রভাব ছিল। হীনযান, মহাযান, বজ্রযান, তারপরে আসে মন্ত্রযান। এই মন্ত্রযান থেকে তার তান্ত্রিক প্র্যাকটিস আমরা দেখতে পাই। ছবি বোনার এই দুর্গা মূর্তিতে সেই মিলনের ছাপ স্পষ্ট দেখা যায়। এখানে দুর্গা শুধু দেবী নন, এখানে দুর্গা এক ধরনের দর্শন। এখানে ইতিহাস রয়েছে, শক্তি আর ধ্যানের একসঙ্গে উপস্থিতি দেখা যায় এই ছবি মুড়াতে, যাকে আগে বলা হতো দেবতা মুড়া। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে জাগে, কে তৈরি করেছিল এই মূর্তিগুলি? কোন শিল্পী, কোন সাধক, কোন রাজা এমন প্রত্যন্ত জায়গায় এসে পাহাড় কেটে এমন কাজ করিয়েছিল? সেই সময় তো আধুনিক যন্ত্র ছিল না, ছিল না বিদ্যুৎ, ছিল না ক্রেন, ছিল না রাস্তা। তবুও মানুষ এমন এক শিল্প সৃষ্টি করেছে, তাও গভীর জঙ্গলে, নদীর ধারে, যা শতাব্দী পর শতাব্দী টিকে আছে। ছবি মুড়ায় শুধু দুর্গা মূর্তি নয়, আরো অনেক শিলাখোদাই মূর্তি রয়েছে। শিব, গণেশ, কার্তিকের মতো দেবতার অবয়ব এখানে দেখা যায়। কিছু কিছু মূর্তিতে এমন কিছু বৈশিষ্ট্যও চোখে পড়ে যেগুলিতে বৌদ্ধ শিল্পের প্রভাব স্পষ্ট। সব মিলিয়ে
এই জায়গাটা ত্রিপুরার প্রাচীন ধর্মীয় সহনশীলতার এক জীবন্ত উদাহরণ। এই মূর্তিগুলির চারপাশে কোনো সাজানো পরিকাঠামো নেই। প্রকৃতি ধীরে ধীরে অনেক মূর্তিকে ঢেকে ফেলেছে, কোথাও শ্যাওলা, কোথাও গাছের শিখর। কিন্তু এই ক্ষয়ই আবার প্রমাণ করে এই শিল্পটা কতটা পুরনো। সময় এখানে শত্রু নয়, বরং সাক্ষী। ছবি মোড়ার আসল সৌন্দর্য এখানেই। এখানে ইতিহাস আর প্রকৃতি আলাদা নয়। এখানে সংস্কৃতি মানে শুধু পাথরের মূর্তি নয়, সংস্কৃতি মানে নদী, জঙ্গল, পাহাড় আর মানুষের বিশ্বাস সব একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমাদের ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের ইতিহাস পাহাড়ের গায়ে লেখা আছে, নদীর জলে বয়ে চলছে। ছবি মোড়া আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। আজ আমরা যদি এই জায়গাগুলিকে না জানি, না বুঝি, না সংরক্ষণ করি, তাহলে একদিন এগুলি শুধু গল্প হয়ে থাকবে। হয়তোবা গল্প বলার মতো কেউ থাকবে না। তখন আমরা বলবো একসময় নাকি এমন একটা জায়গা ছিল, কিন্তু চোখে দেখার সুযোগ থাকবে না হয়তো। ছবি মোড়া শুধু ঘুরে দেখার জায়গা নয়, ছবি মোড়া ভাবনার জায়গা, ছবি মোড়া প্রশ্ন করার জায়গা। আমরা আমাদের ইতিহাসকে কতটা গুরুত্ব দিচ্ছি সেটার উত্তর লুকিয়ে আছে এই পাহাড়ের গায়ে খোদাই করা দুর্গার চোখে। আপনি যদি সত্যিই ত্রিপুরাকে জানতে চান, তাহলে শুধু শহর, রাস্তা, আধুনিক ভবন দেখলে হবে না। আপনাকে আসতে হবে এখানে, গোমতীর জলের ধারে, জঙ্গলের ভেতরে, পাহাড়ের গায়ে লেখা ইতিহাসের সামনে দাঁড়িয়ে অনুভব করতে হবে আমরা কোথা থেকে এসেছি। এই দুর্গামূর্তি শুধু দেবী নন, এই দুর্গা আমাদের অতীতের শক্তি, অতীতের সংস্কৃতি, অতীতের শৈলী, আমাদের সংস্কৃতি, স্মৃতি আর আমাদের পরিচয়ের প্রতীক হচ্ছে এই দুর্গামূর্তি। ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে বর্তমানে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। হয়তোবা সব পদক্ষেপ সঠিকভাবে নেওয়া হচ্ছে না, কিন্তু একটা জিনিস সত্য যে এই ছবি মোড়া হয়ে উঠবে উত্তর পূর্ব ভারত তথা ভারতের একটি পীঠস্থান, যেখানে ধর্ম রয়েছে, প্রকৃতি রয়েছে, যেখানে ইতিহাস রয়েছে, যেখানে কৌতূহল রয়েছে, যেখানে মানুষের শান্তি রয়েছে। সব দিক দিয়ে মিলিয়ে ছবি মোড়া অবশ্যই মনের ছবি মোড়া, ছবি মোড়া অবশ্যই দেবতা মোড়া। আগরতলা থেকে প্রায় 90 কিলোমিটার দূর, সেটা আগরতলা শহর থেকে উদয়পুর হয়ে, উদয়পুর থেকে অমরপুর, অমরপুর থেকে আরো 7 কিলোমিটার জায়গা গেলে আমরা ছবি মোড়ায় যেতে পারি। সেখানে বোটে করে প্রায় 1.5 ঘন্টা ভ্রমণ করা যায় এবং সেই ভ্রমণ করতে গিয়ে আমরা একটা পাহাড়ের ভেতরে একটা গুহাও আমরা পরিদর্শন করতে পারি। তো এই ছিল ছবি মোড়ার সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, হয়তো ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার রাজনীতি, কোনো বর্তমান প্রাসঙ্গিক কোনো ঘটনা। অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।